আজ প্রথমে আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহের তাপীয় ফল নিয়ে। আমরা জানি যে প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্র যখন চলে তখন কি হয়, তার মধ্যে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়, কোথাও বেশি হয় কোথাও কম হয়। যখন একটি ফ্যান চলে ফ্যানটিও গরম হয়, একটি লাইট জ্বললে লাইটটাও গরম হয়, বা টিভি চললে টিভিটাও দেখা যায় যে উত্তপ্ত হয়েছে। অর্থাৎ যে কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সেখানে কিছু তাপ উৎপন্ন হয়। তো এই তাপটা উৎপন্ন হয় কেন? তাপ উৎপন্ন হওয়ার প্রধান কারণ হচ্ছে পরিবাহীর রোধ। পরিবাহীর রোধের জন্য পরিবাহী তড়িৎ প্রবাহের বিরুদ্ধে একটি বাধা প্রদান করে, এবং এই বাধার জন্য কি হয়, যে তড়িৎ প্রবাহ যখন চলছে এই বাধার বিরুদ্ধে তাকে কিছু কাজ করতে হয়। এই কাজ, এই যে বাধার বিরুদ্ধে যে কাজ, এই বাধার বিরুদ্ধে কিছু কাজ যেটা, সেই কাজটাই কি হয়, এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা জানি যখনই আমরা কিছু ধনাত্মক কার্য করি বা ধনাত্মক কার্য সম্পাদন হয় তখন কি হয়, একটা শক্তির রূপান্তর হয়। তো বলের বিরুদ্ধে বাধাই হচ্ছে ধনাত্মক কার্য, এবং এখানে এই কার্যটাই তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে তড়িৎ শক্তি তার একটি অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো এই সংক্রান্ত জুলের আমরা সূত্র পাই। এখানে মূলত তিনটি সূত্র তিনি প্রকাশ করেন। তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটি মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর পরিবাহী রোধ, 2 নম্বর তড়িৎ প্রবাহ মাত্রা, এবং 3 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের সময়। তো তিনটে বিষয়কে আমরা আলাদা আলাদাভাবে যদি দেখি তাহলে আমরা তিনটে সূত্র পাই। প্রথম হচ্ছে প্রবাহ মাত্রার সঙ্গে সম্পর্ক। যদি পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়, H সমানুপাতিক I স্কোয়ার, যখন R ও T ধ্রুবক। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে রোধের সঙ্গে। যদি প্রবাহ মাত্রা এবং প্রবাহের সময় অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়, অর্থাৎ আমরা বলতে পারি H সমানুপাতিক R, যখন I ও T ধ্রুবক। এবং তৃতীয় সূত্র হচ্ছে সময়ের সঙ্গে। পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা যদি অপরিবর্তিত থাকে তাহলে উৎপন্ন তাপ সময়ের সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে, অর্থাৎ সময় যত বেশি হবে উৎপন্ন তাপও তত বেশি হবে, H সমানুপাতিক T, যখন R ও I ধ্রুবক। তাহলে এই তিনটি সূত্রকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কি পাবো, H সমান I স্কোয়ার, H সমানুপাতিক I স্কোয়ার আর T, যেখানে I আর T সকলেই পরিবর্তনশীল। তাহলে এখন এই ধ্রুবকটাকে যদি তুলতে হয় তাহলে একটা এই সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক চিহ্ন তুললে কি পাবো, আমরা একটা ধ্রুবক পাবো। এই ধ্রুবকটাকে এখানে জে নেওয়া হয়েছে এবং 1/j, তাহলে H সমানুপাতিক I স্কোয়ার আর T বাই জে। তাহলে এটি হচ্ছে জুলের সূত্রের গাণিতিক রূপ। যেটা কি, যে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। এর আমরা 3 রকম মান পাই। একটি মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, এটা এমকেএস পদ্ধতিতে পাই এই মানটা আমরা, যেখানে আমরা তাপটা পাই ক্যালোরি এককে এবং কৃতকার্যটা পাই জুল এককে, অর্থাৎ একটি এসআই এবং আরেকটি সিজিএস। সিজিএস পদ্ধতিতে এর মান হয় কত, সিজিএস পদ্ধতিতে হচ্ছে এর মান 4.2 ইন্টু
10⁻⁷, 4.2 ইন্টু 10⁻⁷। এককটা কি হয় সেখানে? এককটা হচ্ছে আর্গ পার ক্যালোরি, আর্গ পার ক্যালোরি। ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতির মান। আরেকটা মান পাই আমরা, সেটা হচ্ছে 1। এটা এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে এর মান হচ্ছে 1। এর কোনো একক থাকে না, কারণ তখন এককটা হয়ে যায় জুল পার জুল, অর্থাৎ জুল জুল কেটে গিয়ে এটা কোনো এককহীন হয়ে পড়ে এবং মানটা হয়ে যায় 1। এটা হচ্ছে এসআইতে। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে একটা মান পেলাম, সিজিএস পদ্ধতিতে পেলাম এটা 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি, এটা দুটোই সিজিএস। আর একটা মান পাচ্ছি আমরা, যেটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তাহলে এই মানটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এইচ সমান কী পাবো আমরা? না I²RT বাই 4.2, বা 1/4.2 সমান আবার আমরা পাই 0.24। তাহলে এটা আমরা লিখতে পারি 0.24 I²RT ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমরা যদি এসআই পদ্ধতি ব্যবহার করি, তাহলে এসআই পদ্ধতিতে জের মানটা কত হয়ে যাচ্ছে? 1। তাহলে জের মান যদি 1 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে এইচ সমান I²RT জুল। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে সম্পর্কটা হয়ে গেল I²RT এইচ সমান। এবার আমরা দেখব কার্যশক্তির ধারণা থেকে জুলের সূত্রের অবতারণা, অর্থাৎ কার্যশক্তির যে ধারণা আমরা যেটা পাই সেখান থেকে কিভাবে আমরা জুলের সূত্রটা পাচ্ছি, এইচ সমান I²RT বাই জে। ঠিক আছে, দেখো এখানে একটা চিত্র আছে, ডায়াগ্রাম একটা। এখানে ভি একটা বিভব প্রভেদ, একটা ব্যাটারি আছে, আই প্রবাহ মাত্রা, আর রোধ। এই আর রোধের দুই প্রান্তে এ এবং বি দুটো বিন্দু। তাহলে এই যে ভি এর মানটা কি হবে? না ভি এ মাইনাস ভিবি, এই বিভব পার্থক্যটা এখানে পাবো আমরা। ঠিক আছে, এই যে আই প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কিউ পাবো। তাহলে কিউ সমান কি জানি আমরা? আইটি। কিউ সমান জানি আইটি। আবার ওহমের সূত্র থেকে আমরা পাই ভি সমান আইআর, ভি সমান আইআর। ঠিক আছে, আমরা যদি বিভবের সংজ্ঞা দেখি, বিভবের সংজ্ঞা থেকে আমরা জানি ডাব্লিউ সমান কি হয়? ভি কিউ। বিভবের সংজ্ঞা থেকে আমরা পাই ডাব্লিউ সমান ভি কিউ। এবার এখানে কিউ সমান আইটি আর ভি সমান যদি আমরা আর আই বসিয়ে দিই, তাহলে ডাব্লিউ সমান কি পেয়ে যাব? ডাব্লিউ সমান পেয়ে যাব I²RT, I²RT। আমরা জানি যে কার্যতাপের যে তুল্যতা সূত্র আছে জুলের, সেটা কি? না ডাব্লিউ সমান জেএইচ, ডাব্লিউ সমান জেএইচ। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এইচ সমান ডাব্লিউ বাই জে, এইচ সমান ডাব্লিউ বাই জে। তাহলে ডাব্লিউ সমান পেয়েছি I²RT, তাহলে ডাব্লিউ জায়গায় বসিয়ে দিলাম I²RT বাই জে। তাহলে এইচ সমান পেয়ে গেলাম আমরা I²RT বাই জে। তাহলে এটি হচ্ছে আমাদের জুলের সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা দেখব তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তার কতগুলি ব্যবহারিক প্রয়োগ। যেমন ইলেকট্রিক ইস্ত্রি, এটার সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত, প্রায় প্রত্যেকের বাড়িতেই বর্তমানে ইলেকট্রিক ইস্ত্রি আছে, যার দ্বারা আমরা বাড়িতে জামা কাপড়গুলো আয়রন করে থাকি। তো এই যে ইলেকট্রিক ইস্ত্রি, এতে কি থাকে? এতে নাইক্রোমের একটি তার থাকে, নাইক্রোম তারের একটা কুণ্ডলী থাকে। নাইক্রোমটা একটি সংকর ধাতু। এটা কি দিয়ে তৈরি? লোহা, নিকেল আর ক্রোমিয়াম। লোহা, নিকেল, ক্রোমিয়ামের একটি সংকর ধাতু। তো নাইক্রোম তার কেন নেওয়া হয়? আমরা যখন এই উৎপন্ন তাপটাকেই ব্যবহার করতে চাইছি, তাহলে আমাদের যে পদার্থটা নিয়েছি তার সেটা এমন হবে যাতে সেটি সহজে গলে না যায় এবং তাপও উৎপন্ন হয় অনেক বেশি। সুতরাং তাপ উৎপন্ন বেশি হতে গেলে তার রোধাঙ্কটা বেশি হতে হবে, আবার গলনাঙ্কটাকেও বেশি হতে হবে, যাতে সহজেই গলে না যায়। তাই নাইক্রোম তারের আমরা এই বৈশিষ্ট্যটা পাই, এটি হচ্ছে উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে,
সেই জন্যই নাইক্রোম তার নেওয়া হয় ইলেকট্রিক ইস্ত্রিতে। এবং এই নাইক্রোম তারের যে কুণ্ডলী, এটি কি করা হয়, অভ্রের কাঠামোর উপর জড়ানো থাকে। অভ্রের কাঠামো, কেন অভ্রের কাঠামো? অভ্রের চাদর দিয়ে জড়ানো থাকে, কারণ অভ্র হচ্ছে তড়িতের কুপরিবাহী। তার ফলে কি হয়, যে ইলেকট্রিক ইস্ত্রিটি শক লাগার সম্ভাবনা থাকে না। তাই শক লাগা থেকে দূর করার জন্যই এটিকে অভ্রের চাদরের মধ্যেই রাখা থাকে। ঠিক আছে, এবং একটি অন্তরকের হাতল যুক্ত করা থাকে, যার দ্বারা আমরা ধরে আয়রন করতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে বৈদ্যুতিক বাল্ব, ইলেকট্রিক বাল্ব। যে বাল্বগুলো আমরা আগে দেখতে পেতাম, যদিও বর্তমানে এই বাল্বগুলো আর দেখতে পাওয়া যায় না, এগুলোকে বলা হয় ফিলামেন্ট বাল্ব। এখানে কি থাকে, ভেতরে একটা ফিলামেন্ট থাকে। ঠিক আছে, এটি একটি তারের কুণ্ডলী, টাংস্টেন তার থাকে সাধারণত, টাংস্টেন তারের একটি কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন এই কুণ্ডলীর মধ্যে প্রচুর তাপ উৎপন্ন হয়, এবং এত তাপ উৎপন্ন হয় যে যাতে এটি আলো বিকিরণ করতে পারে, এবং এইভাবেই আমরা এই বাল্ব থেকে আলো পাই। বাল্বটির ভেতরে কি করা হতো, ভেতরটাকে বায়ুশূন্য করে এটির মধ্যে কোনো নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন দিয়ে পূর্ণ করা হতো। ঠিক আছে, সাধারণত আর্গন দিয়ে ভর্তি করা থাকে এইটি, যাতে ফিলামেন্টটি খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। সেই কারণেই এই ব্যবস্থা, ভেতরটাকে কোনো নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন দ্বারা পূর্ণ করা। ঠিক আছে, বর্তমানে যে ফিলামেন্ট ব্যবহার করা হয় সেটা কিন্তু উলফ্রেমাইট নামে একটি সংকর ধাতু দিয়ে তৈরি। টাংস্টেনের বদলে উলফ্রেমাইট এখন ব্যবহার করা হচ্ছে, যেটি একটি সংকর ধাতু, লোহা, টাংস্টেন এবং ম্যাঙ্গানিজের সংকর ধাতু। ঠিক আছে, নেক্সট হচ্ছে বৈদ্যুতিক হিটার, ইলেকট্রিক হিটার। এটি নাইক্রোম তারের তৈরি হয়। নাইক্রোম তারের কুণ্ডলী ইলেকট্রিক ইস্ত্রির মতোই, এবং এটি কি থাকে, এটি দেখো ছবিতে দেখো, এখানে একটি পোর্সেলিনের একটা পাত্রের মতো করা আছে, যেখানে গ্যাপ থাকে, এখানে ফায়ার ক্লে বলা হচ্ছে এটাকে। ওখানে যে খাঁজ থাকে, সে খাঁজে খাঁজে বসিয়ে দেওয়া হয় এই নাইক্রোম তারের কুণ্ডলীকে। ঠিক আছে, এবং যখন একে চালনা করা হয় তখন প্রচুর তাপ উৎপন্ন হয়, এবং এই তাপে কি হয়, রান্না করা হয়। ঠিক আছে, এবং এটাকে এমনভাবে ব্যবস্থা করা হয় যাতে চট করে আমাদের শক না লাগে, অর্থাৎ দুর্ঘটনা যাতে কম ঘটে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বৈদ্যুতিক ফিউজ, ফিউজ তার, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ফিউজ তার থাকে। অবশ্য বর্তমানে এই ফিউজের পরিবর্তে আমরা এমসিবি ব্যবহার করছি, যেটা ফিউজের কাজ করে। এই ফিউজ তার কি হয়, টিন ও সিসার সংকর ধাতু দিয়ে তৈরি। ফিউজ তারের মূল উদ্দেশ্যটা হচ্ছে, যদি লাইনে কোনো কারণে বেশি পরিমাণ কারেন্ট বা ভোল্টেজ চলে আসে, তাহলে যাতে বৈদ্যুতিক যে কানেকশান সেটা যাতে ছিন্ন হয়ে যায়, অর্থাৎ বর্তনী যাতে ছিন্ন হয়ে যায়, যাতে আর কারেন্টটা বা তড়িৎ প্রবাহটা যাতে যেতে না পারে। তাহলে এখানে ফিউজ তারটা এমনভাবে নিতে হবে যাতে সেই ফিউজ তারটি তাড়াতাড়ি গলে যেতে পারে, অর্থাৎ গলনাঙ্কটা যাতে কম হয়, আবার তাপও যাতে উৎপন্ন হয়, যাতে উৎপন্ন তাপে গলে যেতে পারে। সুতরাং ফিউজ তারটার বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত যাতে তার রোধাঙ্কটা হবে বেশি, কিন্তু গলনাঙ্কটা হবে কম। ঠিক আছে, তো সেটি কি করা হয় না, টিন ও সিসার একটি সংকর ধাতু, যেখানে টিন থাকে 25% এবং সিসা থাকে 75%। এবং এটি কি করা হয়, বৈদ্যুতিক লাইনে লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। বৈদ্যুতিক লাইন লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। ঠিক আছে, যখনই
কোনো বৈদ্যুতিক লাইনে প্রবাহ মাত্রা খুব বেড়ে যায়, তখন কি হয়, ওই ফিউজ তারটি গলে গিয়ে বর্তনীকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা থাকে না। শর্ট সার্কিটের জন্যও কি হয়, অনেক প্রবাহ মাত্রাটা অনেক বেশি হয়ে পড়ে, সেক্ষেত্রেও ফিউজ তার গলে গিয়ে সংযোগকে বিচ্ছিন্ন করে। এই শর্ট সার্কিটটা কী জিনিস? শর্ট সার্কিট হচ্ছে যখন তড়িৎ বর্তনীর দুটি লাইন অর্থাৎ লাইভ এবং নিউট্রাল সরাসরি সংযোগ হয়ে যায়, তখন কি হয়, বর্তনীর রোধ প্রায় শূন্য হয়ে যায়। অর্থাৎ রোধ যদি শূন্য হয় তাহলে প্রবাহ মাত্রা কী হবে? প্রবাহ মাত্রা হয়ে যাবে অসীম তত্ত্বগতভাবে, অর্থাৎ প্রবাহ মাত্রা অনেক বেড়ে যাবে। তো প্রবাহ মাত্রা যদি অনেক বেড়ে যায় তাহলে ফলে কী হবে, লাইনে প্রচুর তাপ উৎপন্ন হবে, কারণ আমরা জানি H সমানুপাতিক I²। সুতরাং প্রবাহ মাত্রা বেড়ে যাওয়া মানে উৎপন্ন তাপ কিন্তু বর্গের আকারে বেড়ে যাবে, ফলে এত বেশি তাপ উৎপন্ন হয় যাতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে শর্ট সার্কিট। আমরা শুনে থাকি যে অনেক সময় কোথাও আগুন লাগলে পরে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছে, তো এই কারণেই আগুনটা লেগে যায়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব ফিউজ তারের রেটিং। রেটিংটা কি ফিউজ তারের ক্ষেত্রে? ফিউজ তারের ক্ষেত্রে রেটিং বলতে বোঝায় এখানে প্রবাহ মাত্রা যে একক অ্যাম্পিয়ার, সেই অ্যাম্পিয়ার দিয়েই ফিউজ তারের রেটিংকে প্রকাশ করা হয়। কোনো একটি তার সর্বোচ্চ কত প্রবাহ মাত্রা বহন করতে সক্ষম, সেইটাই হচ্ছে ফিউজ তারের রেটিং। যদি কোনো ফিউজ তারের রেটিং হয় 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ ওই তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারে, তার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে তারটি গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। ঠিক আছে, এটি হচ্ছে ফিউজ তারের রেটিং। এবার আমরা দেখব তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক পাওয়ার। তো তড়িৎ ক্ষমতা কি? আমরা ক্ষমতার সংজ্ঞা জানি যে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তো এখানে তড়িৎ ক্ষমতা বলতে কি বুঝবো আমরা? যে তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার যে হার, যে হারে তড়িৎ শক্তি ব্যয়িত হচ্ছে তাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান কি? কৃতকার্য বাই সময়। আমরা জানি ক্ষমতা সমান হচ্ছে কৃতকার্য বাই সময়। তাহলে কৃতকার্য সমান কি? ভিআইটি, ভিআইটি বাই টি। তাহলে টিটি কেটে গিয়ে কী দাঁড়ালো? ভিআই। তাহলে পি সমান পাচ্ছি আমরা ভিআই। আবার ওহমের সূত্র থেকে জানি আমরা আই সমান ভি বাই আর, আই সমান ভি বাই আর। তাহলে এই আয়ের জায়গায় ভি বাই আর বসিয়ে দিই, তাহলে পি সমান কী হয়ে যাবে? পি সমান হয়ে গেল ভি স্কোয়ার বাই আর। পি সমান ভি স্কোয়ার বাই আর। আবার ভি এর জায়গায় যদি আমরা আই আর বসিয়ে দিই এখানে, তাহলে ভি স্কোয়ার সমান হয়ে গেল কি আই স্কোয়ার আর স্কোয়ার, নিচে আর। তাহলে আবার পি সমান পি পেয়ে গেলাম আমরা আই স্কোয়ার আর। অর্থাৎ পি এর তাহলে আমরা কটা সূত্র পেলাম না? পি সমান ডাব্লু বাই টি সমান ভি আই সমান ভি স্কোয়ার বাই আর সমান আই স্কোয়ার আর। তাহলে এতগুলো সম্পর্ক আমরা পাচ্ছি তড়িৎ ক্ষমতার। ঠিক আছে, তাহলে এখানে এই যে সম্পর্কগুলো, যদি আমরা ক্ষমতা জানি তাহলে ক্ষমতা জানলে পরেই বিভব থেকে আমরা রোধটা বার করতে পারবো, আবার বিভব থেকে আমরা কারেন্টটাও বার করতে পারবো। ঠিক আছে, কারেন্টও বার করতে পারবো, রোধটাও বার করতে পারবো। নেক্সট দেখো তড়িৎ ক্ষমতার একক। এককটা কি? তড়িৎ ক্ষমতার যে এসআই বা ব্যবহারিক একক সেটা হচ্ছে ওয়াট। আমরা বাড়িতে যদি যে কোনো ইলেকট্রিক্যাল যন্ত্র দেখি, যে কোনো দেখব প্রত্যেকের গায়েই কিন্তু এই ওয়াট কথাটি লেখা থাকে। কত ওয়াট? 9 ওয়াট, 10 ওয়াট, 50 ওয়াট, 100 ওয়াট। অর্থাৎ বিভিন্ন যন্ত্রের এই ক্ষমতাটা প্রকাশ করা থাকে, লেখা থাকে গায়ে। এটাই হচ্ছে তড়িৎ যন্ত্রের ক্ষমতা। ঠিক আছে, একটি উৎসের ক্ষমতায় যদি 1 ওয়াট বলা হয়, 1 ওয়াট মানে কি? 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কাজ করবে, সেটা হচ্ছে 1 ওয়াট। 1 সেকেন্ডে 1 জুল কাজ করলে তার ক্ষমতা হচ্ছে 1 ওয়াট। ঠিক আছে, তাহলে আমরা একটা সম্পর্ক দেখেছি পি সমান ভিআই।
তাহলে ক্ষমতা P সমান হচ্ছে VI। তাহলে এটা আমরা কি বলতে পারি এখান থেকে, তাহলে সম্পর্কটা কি বলতে পারি, যে ক্ষমতার একক হচ্ছে কত ওয়াট, ভি এর একক কি ভোল্ট, আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এই সম্পর্কটা আমরা পাচ্ছি ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, আমাদের অনেক জায়গায় কাজে লাগে। এই ওয়াটটা অনেক জায়গাতে ছোট ছোট একক, অর্থাৎ অনেক বড় এককের প্রয়োজন হয় অনেক জায়গাতে, সেখানে আমরা কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট এগুলো ব্যবহার করে থাকি। 1 কিলোওয়াট সমান 10⁻³ ওয়াট, 1 মেগাওয়াট সমান 10⁻6 ওয়াট, 1 গিগাওয়াট সমান 10⁻9 ওয়াট। ঠিক আছে, বা এর থেকেও বড় একক আমরা পাই। এবার হচ্ছে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির একক কি? তড়িৎ শক্তির একক আমরা পাই ওয়াট ঘন্টা পাই, কিলোওয়াট ঘন্টা পাই। ঠিক আছে, শক্তি কাকে বলে আমরা জানি, শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্য হচ্ছে শক্তি। তাহলে তড়িৎ শক্তি বলতে কি বুঝবো আমরা, কোনো তড়িৎ যন্ত্রের কার্য করার যে সামর্থ্য তাকে বলা হচ্ছে সেই যন্ত্রের তড়িৎ শক্তি। ঠিক আছে, তাহলে তড়িৎ শক্তি একক কি? একক হচ্ছে জুল, শক্তির যে একক, শক্তির একক আমরা জানি জুল, তো এটাও তাই, তড়িৎ শক্তির এককও জুল। শক্তি এবং কার্য সমতুল্য। তাহলে শক্তি সমান কি না, ক্ষমতাকে যদি আমরা সময় দিয়ে গুণ করে দিই, ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলেই সেটাই হয়ে যাবে শক্তি, বা কৃতকার্য যেটা পেয়েছি সেটাই হচ্ছে আমাদের শক্তি। ঠিক আছে, তাহলে পি ইন্টু টি, তাহলে পি টি জুল, জুল সমান কি ওয়াট ইন্টু সেকেন্ড সমান হচ্ছে জুল। ব্যবহারিক ক্ষেত্রে যে তড়িৎ শক্তির একক আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়াট ঘন্টা এবং কিলোওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা বলতে কি বুঝি আমরা, ওয়াট ঘন্টা মানে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা, এই যে ঘন্টা আছে, 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে বলা হচ্ছে 1 ওয়াট ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 ওয়াট ঘন্টা সমান হচ্ছে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। এবার 1 ঘন্টাকে আমরা সেকেন্ড করে নিই, তাহলে 1 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, তাহলে ওয়াট সেকেন্ড মানে কি জুল, ওয়াট সেকেন্ড মানে জুল, তাহলে 3600 জুল। তাহলে 1 ওয়াট ঘন্টা মানে হচ্ছে 3600 জুল। ঠিক আছে, এর চেয়ে বড় একটি একক আছে, সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, বা এটাকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। কেন ট্রেড ইউনিট না, এটিকে বাণিজ্যিক পারপাসে এই এককটি ব্যবহার করা হয়, সেই জন্য এটাকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট। কি এটা না, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, এখানে ছিল 1 ওয়াট, এটি হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে বলা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি। ঠিক আছে, তাহলে 1 বিওটি বা 1 কিলোওয়াট ঘন্টা সমান কি, তাহলে 1000 ওয়াট ঘন্টা, কারণ 1 কিলোওয়াট 1000 ওয়াট ঘন্টা, তাহলে 1000 ইন্টু 3600 জুল, 1000 ইন্টু 3600 জুল। এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 3.6 ইন্টু 10⁶ জুল, 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে, এবার এই জুলকে যদি আমরা ক্যালোরি করি, আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে 1 জুল সমান হবে 1/4.2 ক্যালোরি। তাহলে একে যদি 4.2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ক্যালোরি একক পেয়ে যাব। ঠিক আছে, সেটা দাঁড়াচ্ছে কত না 8.6 ইন্টু 10⁵ ক্যালোরি। এই বিওটি এককটা কোথায় ব্যবহার করা হয়, এই যে বললাম আগেই, যেটা বাণিজ্যিক পারপাসের জন্য বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হচ্ছে এটাকে। আমাদের বাড়িতে যে আমরা বিদ্যুৎ ব্যবহার করি তার জন্য যে বিল দিতে হয় আমাদেরকে, সেই বিল পরিমাপ করার জন্যই এই বিওটি এককটা ব্যবহৃত হয়, এবং এই হিসাবেই আমরা কিন্তু ইলেকট্রিকের দাম যে ব্যবহার করি তার দামটা আমরা দিয়ে থাকি। তো বিওটি কীভাবে নির্ণয় করা হয় না, 1 বিওটি একক বা বিওটি নির্ণয় করার জন্য কি করতে হয় না, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000, অর্থাৎ যদি 100 ওয়াটের একটি যন্ত্র 10 ঘন্টা চলে তাহলে কত বিওটি খরচ হবে না, সেই 100 ইন্টু 10 বাই 1000, 100 ইন্টু 10 বাই 1000, অর্থাৎ 1 ইউনিট কারেন্ট পূর্বে। এটাকে বলা হচ্ছে 1 ইউনিট, আমরা যেটা জানি বুঝি যেটা সেটা হচ্ছে এইটা 1 বিওটি মানেই হচ্ছে 1 ইউনিট। তো কোনো কিছুই যন্ত্র যখন চলবে তখন তার ওয়াটকে
ঘন্টা দিয়ে গুণ করে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি বিওটি ইউনিটটা পাবো। ঠিক আছে, এবং সেই বিওটি ইউনিটকে যদি আমরা পয়সা দিয়ে গুণ করে দিই, অর্থাৎ যে খরচ পার ইউনিট যে খরচ সেটা গুণ করলে পরে আমরা পেয়ে যাব যে কত টাকা খরচ হবে। বাড়িতে আমরা যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্র বা বৈদ্যুতিক সরঞ্জাম যেগুলো ব্যবহার করি সেগুলোর গায়ে, প্রত্যেকের গায়ে কিন্তু ভোল্টেজ এবং ওয়াটেজ লেখা থাকে, এবং এই ভোল্টেজ এবং ওয়াটেজ থেকে আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রটি কত বিভবে কাজ করবে এবং তার ক্ষমতাটা কত। ঠিক আছে, এরকমভাবেই প্রত্যেকটা যন্ত্রকে আমরা যে ব্যবহার করব সেটাকে বৈদ্যুতিক লাইনে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, তার জন্য কত ফিউজ দরকার হবে, কত ফিউজের প্রয়োজন হবে, বা কীরকম তার আমরা নেব, এগুলো কিন্তু সব কিছুই ওই যে উল্লেখ করা থাকে প্রত্যেকটা যন্ত্রের গায়ে, এর সাহায্যে আমরা জানতে পারি। এটাকে বলা হয় ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং। ভোল্টেজ রেটিং হচ্ছে যে বিভবটা উল্লেখ করা থাকে তাকে বলা হচ্ছে ভোল্টেজ রেটিং, আর যে ক্ষমতাটা উল্লেখ করা থাকে তাকে বলা হচ্ছে ওয়াট রেটিং। একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে যদি লেখা থাকে 220 ভোল্ট 100 ওয়াট, এটা থেকে আমরা কি বুঝবো? এটা থেকে আমরা বুঝবো যে বাতিটিকে যদি 220 ভোল্ট বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত করা যায় তাহলে বাল্বটি সর্বাপেক্ষা উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। প্রত্যেক সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। ঠিক আছে, এরকমই বিভিন্ন যন্ত্রের গায়ে বিভিন্ন রকম, বেশিরভাগ ক্ষেত্রে 220 ভোল্টটা প্রায় কমনই দেখবো আমরা, কারণ আমাদের যে বৈদ্যুতিক লাইন থাকে সেটার গড় মান হচ্ছে 220 ভোল্ট। ওয়াটেজটা থাকে বিভিন্ন রকম। ঠিক আছে, তাহলে এই যে বাল্বটি 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে, এটা কি হবে না, এটি কিছুটা আলোক শক্তিতে এবং কিছুটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ এই দুটো মিলেই কিন্তু আমরা পাবো 100 জুল। আমরা জানি যেগুলো ভাস্বর ল্যাম্প বা আমরা এটাকে বলতে পারি যে ফিলামেন্ট বাল্ব, যেগুলো সেগুলোতে কি হয়, সেগুলোতে তড়িৎ শক্তি যেটা পাই আমরা সেটার বেশিরভাগটা কি হয়, তাপ শক্তিতে অপচয় হয়ে যায়, তাপ শক্তি হিসাবে নষ্ট হয়। অর্থাৎ যে তড়িৎ শক্তিটা আমরা খরচ করছি বা যে তড়িৎ শক্তিটা দেওয়া হচ্ছে তার একটা বড় অংশ আলোক শক্তিতে রূপান্তরিত না হয়ে তাপ শক্তিতে খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আলোক শক্তি তৈরি করা, আলোক শক্তি পাওয়া। এইখান থেকেই আমাদের মাথায় অন্য একটি ব্যাপার চলে আসে এবং তার ফলেই কি হয়, আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত ল্যাম্প তৈরি হয়। প্রথমে আমরা পাই সেটা হচ্ছে সিএফএল, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। প্রথমে আমাদের কাছে আসে সিএফএল। এর দেখা যায় যখন সিএফএল আসে, এটা কিন্তু এই যে আমরা ফিলামেন্ট বাল্ব তার তুলনায় অনেক কম তড়িৎ শক্তি খরচ করে, অর্থাৎ কম ওয়াটেজে আমরা একই পরিমাণ আলোক শক্তি পেয়ে থাকি। এরপরে আসে এলইডি, লাইট এমিটিং ডায়োড। এর ক্ষেত্রে তড়িৎ শক্তির যে খরচ সেটা কিন্তু আরও কমে যায়। এখানে আরও কম ওয়াটেজে অর্থাৎ ক্ষমতায় আমরা অনেক বেশি আলো পাই, এবং দেখা যায় যে এই যে সিএফএল এবং এলইডি, এটি যে ভাস্বর ল্যাম্প বা ফিলামেন্ট বাতির তুলনায় 75% এবং 82% কম ক্ষমতা অপচয় করে, অথচ আলোটা আমরা কিন্তু প্রায় সমানই পেয়ে থাকি। এবার আমরা দেখব সিএফএল এবং এলইডির একটি তুলনামূলক আলোচনা। যেমন একটি 60 ওয়াট ক্ষমতার ভাস্বর ল্যাম্পে সমপরিমাণ আলো দেওয়ার জন্য একটি সিএফএল ল্যাম্প যেখানে 12 থেকে 15 ওয়াট পাই, অর্থাৎ যেখানে ভাস্বর ল্যাম্পটা বা ফিলামেন্ট বাতিটা 60 ওয়াটের যে পরিমাণ আলো দেয়, একটা সিএফএল 12 থেকে 15 ওয়াটেই একই পরিমাণ আলো দেবে। আবার একটা এলইডি 6 থেকে 8 ওয়াটেই কিন্তু সমপরিমাণ প্রায় আলো দিবে। অর্থাৎ কতটা কমে যাচ্ছে, অর্থাৎ
সিএফএল এর ক্ষেত্রে 75% আর এলইডি ক্ষেত্রে প্রায় 82% শক্তি অপচয় কম হচ্ছে। ঠিক আছে, সিএফএল ল্যাম্পের গড় আয়ু হচ্ছে 10,000 ঘন্টা। সিএফএল ল্যাম্পের গড় আয়ু 10,000 ঘন্টা, এলইডির ক্ষেত্রে গড় আয়ু হচ্ছে 50,000 ঘন্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এলইডি সিএফএল এর তুলনায় অনেক বেশি দীর্ঘস্থায়ী। ঠিক আছে, অনেক দিন চলবে। আর সেখানে ভাস্কর ল্যাম্পের কত ছিল? 1500 ঘন্টা মাত্র। সুতরাং এর তুলনায় এগুলো অনেক বেশি ভালো। সিএফএল ল্যাম্পের কিছু পরিমাণ আলোর অপচয় হলেও এলইডি ল্যাম্পে কিন্তু আলোর প্রায় কোনো অপচয় হয় না বললেই চলে। এটা সম্পূর্ণই আলোক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে সিএফএল এর তুলনায় এলইডি ল্যাম্পটা অনেক বেশি ভালো, কিন্তু দামটা একটু বেশি। এলইডি ল্যাম্পের দাম সিএফএল এর তুলনায় একটু বেশি, কিন্তু যেহেতু তার গড় আয়ুটাও বেশি, তাই দেখা যাবে যদি অনেক দিন ব্যবহার করা যায় তাহলে কিন্তু এলইডি আসলে সাশ্রয়কারী হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো করে শুনবে, ভিডিওটা ভালো করে দেখো। পরবর্তী ভিডিওতে আমরা আবার আসবো।